প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। গল্পটি ভালো লাগলে এই কমেন্টে বলবেন, দুর্বল হার্টের লোকরা এটা দেখবেন না। ভূতের গল্প, পুরনো বাড়ির রহস্য। বৃষ্টি থেমে গেছে ঠিক তখনই। বাতাসে একটা শীতল ভাব। পুরনো গ্রামের এক কোণে সেই বড় বাড়িটা। বাড়ির মালিকের নাম ছিল রূপেশ। বহু বছর আগে রূপেশ সাহেব এই বাড়িটা তৈরি করেছিলেন। তার মৃত্যুর পর বাড়িটা ফাঁকা হয়ে যায়। লোকমুখে শোনা যায় বাড়িটাতে নাকি ভূতের আনাগোনা। সুমন আর তার বন্ধু অরূপ ঠিক করল এবার তারা সেই পুরনো বাড়িটাতে গিয়ে এক রাত কাটাবে। বিকেলের দিকে তারা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ভাঙাচোরা দরজা, জানালাগুলো ভাঙা। দরজাটা খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। ঘরের ভিতর ঢুকে তারা চারপাশটা দেখতে লাগলো। ঘরের পুরনো আসবাবপত্র, মাকড়সার জাল আর ধুলা জমে গেছে। রাত ঘনিয়ে আসার সাথে সাথে সুমন আর অরূপ কিছু অস্বাভাবিক ঘটনা টের পেতে লাগলো। প্রথমে মনে হলো যেন কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। সুমন বলল, অরূপ, তুই কিছু শুনছিস? অরূপ উত্তর দিল, না, কিছুই না। হয়তো তোর ভুল শুনেছে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা স্পষ্টভাবে দেখতে পেল ঘরের কোণে একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সুমন চিৎকার করে উঠল, অরূপ, দৌড়া! তারা দৌড়ে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। বাড়ির এক কোণে একটা পুরনো বই পাওয়া গেল। বইটা খুলে দেখে তারা জানতে পারল রূপেশ সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তাকে হত্যা করা হয়েছিল এবং তার আত্মা এখনো প্রতিশোধ নিতে চায়। বইয়ের শেষে একটা মন্ত্র ছিল, যেটা পড়লে আত্মা মুক্তি পাবে। সুমন আর অরূপ দ্রুত মন্ত্রটা পড়ল। হঠাৎ একটা তীব্র বাতাস ঘর থেকে বের হয়ে গেল। দরজাটা খুলে গেল এবং তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এল। সুমন আর অরূপ বাড়ি ফিরে এল। তারা জানত সেই পুরনো বাড়িটা আর তাদের ডাকে না। কিন্তু সেই রাতের ভয়াবহ স্মৃতি তাদের মন থেকে কখনো মুছে যাবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর সুমন আর অরূপ দেখতে পেল তাদের ঘরের আশেপাশে অদ্ভুত কিছু ঘটছে। রাতে শোয়ার সময় তারা দেখতে পায় জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। অরূপ একদিন রাতে উঠে দেখে জানালার বাইরে রূপেশ সাহেবের ছায়া দাঁড়িয়ে। সে চিৎকার করে উঠল, সুমন, দেখ, রূপেশ সাহেবের ছায়া! সুমন উঠে দেখে সত্যি রূপেশ সাহেবের ছায়া জানালার বাইরে দাঁড়িয়ে। তারা বুঝতে পারল রূপেশ সাহেবের আত্মা এখনো মুক্ত হয়নি। তারা ঠিক করল আবার সেই পুরনো বাড়িটাতে গিয়ে মন্ত্রটা আবার পড়বে। পরের দিন সকালে তারা আবার সেই বাড়িটাতে গেল। এবার তারা আরো কিছু বই পেল। সেই বইয়ে লেখা ছিল, রূপেশ সাহেবের আত্মা মুক্ত করতে হলে তাকে তার হত্যাকারীর নাম বলতে হবে। সুমন আর অরূপ খুঁজে বের করল রূপেশ সাহেবের মৃত্যুর পেছনে ছিল তার নিজের ভাই। তারা মন্ত্র পড়ে রূপেশ সাহেবের নাম বলল। হঠাৎ বাড়িটার ভিতর থেকে একটা তীব্র আলো বের হয়ে এল। রূপেশ সাহেবের আত্মা মুক্তি পেল। সুমন আর অরূপ বাড়ি ফিরে এল। তারা জানত এবার রূপেশ সাহেবের আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু সেই রাতের ভয়াবহ স্মৃতি তাদের মন থেকে কখনো মুছে যাবে না। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। গল্প ভালো লাগলে এই কমেন্টে বলবেন। নিশীথ রাত। গ্রামের একেবারে কোণে ছোট্ট একটি একতলা বাড়ি দাঁড়িয়ে আছে। মেঘলা আকাশের কারণে পূর্ণিমার চাঁদ তার আলো বিলিয়ে দিতে পারছে না। ঘরটির মধ্যে দীপন একা বসে, তার মন অস্বস্তিতে ভরা। বিছানায় শুয়ে সে বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 12টা বাজে। তার মনে হচ্ছে যেন কিছু একটা ভুল হতে চলেছে। গত রাতের মতো আজও সে অনুভব করছে যে কেউ তাকে অনুসরণ করছে। দীপন রাত 11টার দিকে ঘুমাতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তাকে ঘুম থেকে তুলে দিল এক অদ্ভুত আওয়াজ। প্রথমে সে ভাবল হাওয়া বা গাছের পাতার শব্দ, কিন্তু আওয়াজটি ক্রমশ জোরালো হচ্ছিল। সে ভয়ে শীতল হয়ে গেল। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জানালার পাশে গেল। জানালার পর্দা সরিয়ে কিছু দেখতে পেল না, কিন্তু তাকে আশ্বস্ত করার মতো কিছুই ছিল না। তখনই সে দেখতে পেল জানালার ঠিক বাইরে এক ধরনের ছায়া নড়ছে। সে সাহস করে জানালার পর্দা পুরোপুরি সরালো। অন্ধকারে এক ধোঁয়াটে মুখ দেখা যাচ্ছে। দীপন স্নায়ুর চাপে কাঁপতে লাগল। বিকেলের সময় দীপন বাড়ির পেছনে হাঁটতে গেল। সেখানে তাকে এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। মহিলাটি দীপনের কাছে এসে বলল, তুমি কি রাতে কোনো অদ্ভুত ঘটনা দেখেছ? দীপন উত্তরে শুধু মাথা ঝাঁকালো। মহিলাটি বলল, একটি মেয়ের আত্মা এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সে গভীর রাতে সাহায্য চায়।
দীপন ভয় কুঁকড়ে গেল, কিন্তু তার মন কৌতূহল থেকে তাকে এতটুকু পিছপা হতে দিচ্ছিল না। রাতের খাবার খেয়ে দীপন আবার জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের 12টার দিকে তার মনে হচ্ছিল যেন মেয়েটির উপস্থিতি আরো ঘনীভূত হচ্ছে। হঠাৎ করে মেয়েটি জানালার সামনে এসে দাঁড়ালো। তার চোখে গভীর বিষাদ এবং তীব্র কান্নার চিহ্ন। মেয়েটি চোখের জল মুছে দীপনকে বলল, আমাকে সাহায্য করো। দীপন সংকোচে পড়ে গেল। সে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে গেল, কিন্তু মেয়েটি সেখানে আর ছিল না। দীপন একা বাড়ি ফিরে এসে চিন্তা করতে লাগলো, এটি কি তার কল্পনার ঘটনা এতটাই অস্বাভাবিক ছিল যে সে এই প্রশ্নের উত্তর খুঁজতে নির্ধারিত হলো। পরদিন সকালে দীপন গ্রামে এক পুরনো মানুষের কাছে গেল, যিনি তন্ত্র মন্ত্র জানতেন। পুরনো মানুষ শুনে বললেন, বছর 10 আগে এই বাড়িতে এক মেয়ে আত্মহত্যা করেছিল। সে তার শেষ সময়ে সাহায্যের জন্য চেয়েছিল, কিন্তু কেউ তার সাহায্য করেনি। তার আত্মা এখনো মুক্তির অপেক্ষায়। দীপন বুঝতে পারল, তাকে মেয়েটির আত্মার মুক্তি লাভের জন্য কিছু করতে হবে। সে পুরনো মানুষকে সাহায্য করার প্রক্রিয়া জানালো। রাতে দীপন মন্দিরে গিয়ে পূজারীকে সঙ্গে নিয়ে তন্ত্র সাধনা করল। রাত 3টার দিকে দীপন জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হঠাৎ মেয়েটি আবার এলো। তার মুখে আজ শান্তির প্রতিশ্রুতি ছিল। মেয়েটি বলল, আমাকে মুক্তি দিয়েছ, আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকব। সকাল হলে দীপন মন্দিরে গিয়ে পূজারীকে বলল, মেয়েটি চলে গেছে। দীপন বাড়ি ফিরে এসে দেখল, বাড়ির বাতাসে আজ শান্তি আছে। অদ্ভুত ঘটনা আর ঘটছে না। দীপন জানল, সে একটি মহান কাজ সম্পন্ন করেছে, কিন্তু সেই রাতের স্মৃতি তার মনে চিরকাল তাড়া করবে। আরও একটি গল্প শুরু করছি, যার নাম ভূতের বাড়ি। রাতের অন্ধকারে গ্রামের মানুষজন এক অদ্ভুত আতঙ্কে ভুগছিল। সবাই বলতো, গ্রামের শেষ প্রান্তের পুরনো বাড়িটা অভিশপ্ত। অনেকে বলতো, ওই বাড়িতে রাতে গেলে কেউ আর ফিরে আসে না। এই গল্পের শুরু এখান থেকেই। সুমনা প্যারিচে। সুমন, একজন নবীন সাংবাদিক, এমন গল্প শুনে বিশ্বাস করতে চায়নি। সে একজন অনুসন্ধানী মানুষ, সব সময় সত্যের সন্ধান করতে চায়। সে ঠিক করল, সেই বাড়ির রহস্য উন্মোচন করবেই। একদিন রাতে সুমন তার ক্যামেরা আর টর্চ নিয়ে রওনা দিল সেই বাড়ির দিকে। বাড়ির পথে চলতে চলতে সুমন নানা রকম অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ঝিঝি পোকার ডাক, দূরে কোন পেঁচার চিৎকার, আর মাঝে মধ্যে বাতাসের শস্য শব্দ। এসব আওয়াজে সুমনের গা ছমছম করতে লাগলো, কিন্তু সে দমে গেল না। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর সুমন অনুভব করল একটা ঠান্ডা হাওয়া, যা গায়ে কাটা দিয়ে উঠল। সুমন বাড়ির দরজা ঠেলে খুলল। দরজা খোলার সময় একটা করমর আওয়াজ হলো, যা রাতের নিস্তব্ধতায় আরও ভীতিকর লাগছিল। ভেতরে প্রবেশ করতেই সে দেখতে পেল, বাড়ির আসবাবপত্র সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাঙা টেবিল, ছেঁড়া পর্দা, সবকিছু যেন কোনো যুদ্ধের সাক্ষী। দেওয়ালের উপর কালো ছায়ার মতো কিছু দাগ ছিল, যা দেখতে বেশ ভয়ানক লাগছিল। বাড়ির পরিবেশ যেন জীবিত ছিল, প্রতিটি কোণে অদৃশ্য চোখের অনুভূতি। সুমন টর্চের আলো দিয়ে ঘরটা দেখছিল। হঠাৎ সুমনের টর্চের আলো নিভে গেল। চারপাশে এক অন্ধকারে ঢেকে গেল। সুমন আবার টর্চটি ঠিক করার চেষ্টা করছিল, তখন পেছনে থেকে সুমন পেছনে তাকিয়ে দেখল, এক কালো ছায়া দ্রুত তার দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করতে গিয়েও পারল না, গলা থেকে শব্দ বের হলো না। ছায়াটি সুমনের কাছাকাছি আসতেই সে দেখল, ছায়ার মধ্যে এক মহিলার মূর্তি। মহিলাটি সুমনের দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু তার হাসিতে একরকম ভয়ঙ্করতা ছিল। মহিলার চোখে কোনো মায়া নেই, যেন সে মৃত্যুর দূত। মহিলাটি সুমনের কাছাকাছি এসে বলল, তুমি এখানে কেন এসেছো? তোমার এই আগমনের মূল্য দিতে হবে। সুমন ভয়ে জমে গেল। মহিলাটি সুমনের দিকে হাত বাড়াল, আর ঠিক তখনই সুমন অজ্ঞান হয়ে পড়ল। সুমনের যখন জ্ঞান ফিরল, সে নিজেকে গ্রামের মানুষজন বলল, সুমনকে গ্রামের শেষ প্রান্তে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। সুমনের চোখে সেই অভিজ্ঞতার স্মৃতি গেঁথেছিল। সে জানত, ওই বাড়িতে যা কিছু দেখেছিল তা সত্যি ছিল। সুমন তখন থেকেই সিদ্ধান্ত নিল, আর কখনো কোন ভূতের গল্পের পেছনে ছুটবে না। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। গল্প ভালো লাগলে এই কমেন্টে বলবেন। নিশীথ রাত। গ্রামের একেবারে কোণে ছোট্ট একটি একতলা বাড়ি দাঁড়িয়ে আছে। মেঘলা আকাশের কারণে পূর্ণিমার চাঁদ তার আলো বিলিয়ে দিতে পারছে না। ঘরটির মধ্যে দীপন একা বসে, তার মন অস্বস্তিতে ভরা।
বিছানায় শুয়ে সে বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 12টা বাজে। তার মনে হচ্ছে যেন কিছু একটা ভুল হতে চলেছে। গত রাতের মতো আজও সে অনুভব করছে যে কেউ তাকে অনুসরণ করছে। দীপন রাত 11টার দিকে ঘুমাতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তাকে ঘুম থেকে তুলে দিল এক অদ্ভুত আওয়াজ। প্রথমে সে ভাবল হাওয়া, কিন্তু আওয়াজটি ক্রমশ জোরালো হচ্ছিল। সে ভয়ে শীতল হয়ে গেল। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জানালার পাশে গেল। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল। কিছু দেখতে পেল না, কিন্তু তাকে আশ্বস্ত করার মতো কিছুই ছিল না। তখনই সে দেখতে পেল জানালার ঠিক বাইরে এক ধরনের ছায়া নড়ছে। সে সাহস করে জানালার পর্দা পুরোপুরি সরালো। অন্ধকারে এক ধোঁয়াটে মুখ দেখা যাচ্ছে। দীপন স্নায়ুর চাপের সময় দীপন বাড়ির পেছনে হাঁটতে গেল। সেখানে তাকে এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। মহিলাটি দীপনের কাছে এসে বলল, তুমি কি রাতে কোনো অদ্ভুত ঘটনা দেখেছ? দীপন উত্তরে শুধু মাথা ঝাঁকালো। মহিলার আত্মা এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সে গভীর রাতে সাহায্য চায়। দীপন ভয় কুঁকড়ে গেল, কিন্তু তার মন কৌতূহল থেকে তাকে এতটুকু পিছপা হতে দিচ্ছিল না। রাতের খাবার খেয়ে দীপন আবার জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের 12টার দিকে তার মনে হচ্ছিল যেন মেয়েটির উপস্থিতি আরো ঘনীভূত হচ্ছে। হঠাৎ করে মেয়েটি জানালার সামনে এসে দাঁড়ালো। তার চোখে গভীর বিষাদ এবং তীব্র কান্নার চিহ্ন। মেয়েটি চোখের জল মুছে দীপনকে বলল, আমাকে সাহায্য করো। মেয়েটি চোখের জল মুছে দীপনকে বলল, আমাকে সাহায্য করো। দীপন সংকোচে পড়ে গেল। সে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে গেল, কিন্তু মেয়েটি সেখানে আর ছিল না। দীপন একা বাড়ি ফিরে এসে চিন্তা করতে লাগলো, কিন্তু আজকের ঘটনা এতটাই অস্বাভাবিক ছিল যে সে এই প্রশ্নের উত্তর খুঁজতে নির্ধারিত হলো। পরদিন সকালে দীপন গ্রামে এক পুরনো মানুষের কাছে গেল, যিনি তন্ত্র মন্ত্র জানতেন। পুরনো মানুষ শুনে বললেন, বছর 10 আগে এই বাড়িতে এক মেয়ে আত্মহত্যা করেছিল। সে তার শেষ সময়ে সাহায্যের জন্য চেয়েছিল, কিন্তু কেউ তার সাহায্য করেনি। তার আত্মা এখনো মুক্তির অপেক্ষায়। দীপন বুঝতে পারল, তাকে মেয়েটির আত্মার মুক্তি লাভের জন্য কিছু করতে হবে। মানুষকে সাহায্য করার প্রক্রিয়া জানালো। রাতে দীপন মন্দিরে গিয়ে পূজারীকে সঙ্গে নিয়ে তন্ত্র সাধনা করল। রাত 3টার দিকে দীপন জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হঠাৎ মেয়েটি আবার এলো। তার মুখে আজ শান্তির প্রতিশ্রুতি ছিল। মেয়েটি বলল, আমাকে মুক্তি দিয়েছ, আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকব। সকাল হলে দীপন মন্দিরে গিয়ে পূজারীকে বলল, মেয়েটি চলে গেছে। দীপন বাড়ি ফিরে এসে দেখল, বাড়ির বাতাসে আজ শান্তি আছে। অদ্ভুত ঘটনা।